নমস্কার বন্ধুরা, আজকে আমরা ক্লাস 10-এর গোলীয় দর্পণে আলোর প্রতিফলন অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন আমরা আলোচনা করব। তাহলে প্রথম প্রশ্ন দেওয়া আছে, দেখো যে গোলীয় দর্পণে প্রতিফলনের ক্ষেত্রে প্রদত্ত রাশিগুলির মধ্যে কোনটি আপতিত রশ্মির উপর নির্ভর করে। প্রথম অপশান দেওয়া আছে দেখো ফোকাস, দ্বিতীয় অপশান দেওয়া আছে দেখো প্রধান অক্ষ, তৃতীয় হচ্ছে মেরু, 4 নম্বর হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ফোকাস। প্রথমে আমরা সংক্ষেপে প্রধান অক্ষ, মেরু, বক্রতা ব্যাসার্ধ, ফোকাস নিয়ে আমরা জেনে নেব। তাহলে দেখো, মেরু বলতে কি বোঝো? গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে ওই দর্পণের মেরু বলে। পি বিন্দু দর্পণের মেরু। এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের মেরু। এই যে পি হচ্ছে মেরু, গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দু। তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের গোলীয় দর্পণ, এই পাশটা পেন্ট করা আছে, তাহলে আলোটা কোন দিক থেকে পড়বে? আলোটা এই পাশ থেকে পড়বে, তাহলে এই পাশ থেকে আপতিত হয়ে সেটা প্রতিফলিত হবে, সেজন্য এটা হচ্ছে তার প্রতিফলক তল। ঠিক আছে, তাহলে সেই প্রতিফলক তলের মধ্যবিন্দু মানে এই যে আয়নাটা আছে M1 P M2, যে আয়নাটি আছে তার মধ্যবিন্দু কি P, এটাই হচ্ছে আমাদের মেরু। এবার আমরা জানবো প্রধান অক্ষ। প্রধান অক্ষ হচ্ছে দর্পণের মধ্যবিন্দু, অর্থাৎ মেরু ও বক্রতা কেন্দ্রের সংযোগকারী সরলরেখাকে। বক্রতা কেন্দ্র সি আর মেরু হচ্ছে পি, তাহলে এই যে যুক্ত হচ্ছে যে লাইনটা দিয়ে, এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ। আর আমরা যদি সংক্ষেপে যদি বলে নিই, বক্রতা কেন্দ্র বলতে কি বোঝো? যে গোলীয় দর্পণটি যে গোলকের অংশ বিশেষ, সেই গোলকের কেন্দ্রকে বক্রতা কেন্দ্র বলে। তাহলে আমাদের এখানে বক্রতা কেন্দ্র হচ্ছে সি, হচ্ছে আমাদের বক্রতা কেন্দ্র, আর পিটা হচ্ছে মেরু। আর এই যে লাইনটা দেখো, যে সিপি বা এই বরাবর যে লাইনটা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ। এবারে আমাদের জানতে হবে ফোকাস। ফোকাস কাকে বলে? দেখো, ফোকাস হচ্ছে কোনো সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে এসে অবতল দর্পণে আপতিত হলে প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মিগুলি প্রধান অক্ষের উপর অবস্থিত একটি বিন্দুতে এফে মিলিত হয়। এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের দর্পণ M1P M2, M1P M2। ঠিক আছে, এবার এখানে খেয়াল করো, তাহলে এই যে M1P M2, এটা হচ্ছে প্রধান অক্ষ আমাদের। এই প্রধান অক্ষের সাথে সমান্তরাল রশ্মি এই যে একটা, এই একটা প্রতিফলিত হয়ে দেখো পরস্পর এফ বিন্দুতে মিলিত হচ্ছে প্রধান অক্ষের উপরে। তাহলে এটা হচ্ছে ফোকাস এফ বিন্দুতে। এবারে যদি রশ্মি দুটো পরস্পর সমান্তরাল হচ্ছে কিন্তু প্রধান অক্ষের সাথে দেখো সমান্তরাল নয়, তখন তারা প্রতিফলিত হওয়ার পরে প্রধান অক্ষের উপরে মিলিত না হয়ে অন্য একটা জায়গায় এফ ড্যাশ এই বিন্দুতে তারা মিলিত হচ্ছে। তাহলে আমি যেটা বোঝাতে চাইছি, এই ফোকাস যে বিন্দুটা আছে, এটা কিন্তু আলোক রশ্মিগুলো কীভাবে পড়ছে তার উপর কিন্তু নির্ভর করছে। এই যে বক্রতা ব্যাসার্ধ, মেরু, প্রধান অক্ষ, এরা কিন্তু আলো কীভাবে পড়ছে তার উপর কিন্তু ম্যাটার করছে না। কারণ এই প্রধান অক্ষ, মেরু, বক্রতা ব্যাসার্ধ যেভাবে কাঁচের তৈরি এই আয়নাটি, তার উপর বেস করছে। আলো যেভাবেই পড়ুক না কেন, এইগুলো কিন্তু পাল্টাবে না, শুধু পাল্টাবে হচ্ছে ফোকাস। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেল ফোকাস। গোলীয় দর্পণের মুখ্য ফোকাসের সংখ্যা 1টি, 2টি, 3টি, 4টি। সঠিক উত্তর হয়ে যাবে 1টি। আগে আমরা জেনে নিই যে মুখ্য ফোকাস এবং গৌণ ফোকাস বলতে কি বোঝো। এইখানটাতে হচ্ছে মুখ্য ফোকাস আর এইখানটা হচ্ছে গৌণ ফোকাস। মুখ্য ফোকাস বলতে কি বোঝো? দেখো, এই যে সিপি, এটা হচ্ছে প্রধান অক্ষ অর্থাৎ প্রিন্সিপাল অ্যাক্সিস। এই প্রধান অক্ষের সাথে সমান্তরাল রশ্মিগুচ্ছ মানে এটা আর এটা, তাহলে এইভাবে পড়লো, এইভাবে পড়লো। এই প্রতিফলক তলে আপতিত হওয়ার পর এখান থেকে প্রতিফলিত হবে, হওয়ার পরে এটা দিয়ে পাস করছে, আর এই রশ্মিটা এটা দিয়ে পাস করছে, পরস্পরকে এই ক্যাপিটাল এফ এই বিন্দুতে মিলিত হচ্ছে এই প্রধান অক্ষের উপরে। এই ক্ষেত্রে এই যে এফ যেটা আমরা পেলাম, এটা হচ্ছে মুখ্য ফোকাস। তাহলে দেখো, এই যে দুটো রশ্মি এলো, এদের ক্ষেত্রে তো মুখ্য ফোকাস তো একটাই হচ্ছে। ব্যাপারটা হচ্ছে প্রধান অক্ষের সাথে যতগুলোই সমান্তরাল রশ্মি আসবে, যতগুলো সমান্তরাল রশ্মি আসুক না কেন, সবাই কিন্তু এটা দিয়েই পাস করবে। ঠিকঠাক আঁকতে পারলাম না। এই প্রধান অক্ষের সাথে সমান্তরাল রশ্মি যতগুলো আসবে সবাই কিন্তু এফ দিয়ে পাস করবে, অর্থাৎ তাহলে কি মুখ্য ফোকাস সংখ্যা 1টি। এবার গৌণ ফোকাসের সংজ্ঞাটা কি?
আমরা জানি যে দুটো রশ্মি পরস্পর সমান্তরাল কিন্তু প্রধান অক্ষের সাথে সমান্তরাল নয়। কারণ দেখো এটা তো হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস আর এটা এইভাবে আসছে, তো পরস্পর মিলিত হচ্ছে। তাহলে পরস্পর সমান্তরাল রশ্মি কিন্তু প্রধান অক্ষের সাথে সমান্তরাল নয়। এরা কি হচ্ছে, প্রতিফলিত হওয়ার পরে এর প্রধান অক্ষের উপর মিলিত না হয়ে, ধরো এটা ছিল ফোকাস, প্রধান অক্ষের উপর মিলিত না হয়ে এই ফোকাসের উপর অবস্থিত ফোকাস তল, এই তলের উপর অবস্থিত অন্য বিন্দুতে মিলিত হচ্ছে, অর্থাৎ এফ ড্যাশে মিলিত হচ্ছে। এটা হচ্ছে গৌণ ফোকাস। তাহলে সেরকম এখানে দুটো রশ্মি এলো, এবারে যদি আরও অন্যভাবে রশ্মি আসতো তখন এরা কী হতো, এই এফ ড্যাশের জায়গায় না মিলিত হয়ে এই আশেপাশে আরও মিলিত হবে। তাহলে গৌণ ফোকাস আমরা কতগুলো পাচ্ছি, অসংখ্য, আর মুখ্য ফোকাস একটি। গোলীয় দর্পণে গৌণ ফোকাসের সংখ্যা একটি, দুটি, তিনটি, অসংখ্য। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অসংখ্য। একটি বিন্দু আলোক উৎস থেকে সমান্তরাল রশ্মিগুচ্ছ পাওয়ার জন্য কোন দর্পণ ব্যবহার করতে হবে? উত্তল দর্পণ, অবতল দর্পণ, সমতল দর্পণ, সবকটি। উত্তর হচ্ছে অবতল দর্পণ। এটি হচ্ছে আমাদের গোলীয় দর্পণ। এটা আমি নিয়েছি অবতল দর্পণ। অবতল দর্পণ, এটি আমি নিয়েছি অবতল দর্পণ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রধান অক্ষ আমাদের। এই প্রধান অক্ষের সাথে সমান্তরাল রশ্মিগুচ্ছ এইভাবে গিয়ে এখানে আপতিত হলো, প্রতিফলিত হওয়ার পরে এই এফ দিয়ে পেরোচ্ছে। একইভাবে যদি এই পথে যদি লাইটটাকে পাঠানো হয় এইভাবে, তখন এটা অটোমেটিক প্রতিফলিত হওয়ার পরে কিন্তু সমান্তরাল হয়ে যাবে। এটা আমাদেরকে বুঝতে হবে। প্রধান অক্ষের সাথে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত হওয়ার পরে সেটা ফোকাস দিয়ে পেরোয়, আর ফোকাস দিয়ে যদি আমি পাঠাই লাইটটাকে, তাহলে প্রতিফলিত হওয়ার পরে সেটা প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে ওটা চলে যাবে। তাহলে তোমরা যে গাড়ির যে আমাদের হেডলাইট হয় সেখানে তোমরা খেয়াল করো, এটা হচ্ছে ফোকাস। এই ফোকাস বিন্দুতে ওই ফিলামেন্টটি রাখা থাকে। তাহলে এইখানে হচ্ছে ফিলামেন্ট, এটা যখন জ্বলছে তাহলে এইখান থেকে এই একটা রশ্মি গেল, এই একটা রশ্মি গেল, এই একটা রশ্মি গেল, এই একটা রশ্মি গেল। তাহলে ফোকাস থেকে মানে এইভাবে যখন রশ্মিটা যাবে তখন কি হবে, সমান্তরাল হয়ে যাবে প্রধান অক্ষের সঙ্গে। তাহলে দেখো এইখান থেকে রশ্মি বেরোলো, প্রধান অক্ষের সাথে সমান্তরাল হয়ে গেল, এখান থেকে বেরোলো, প্রধান অক্ষের সাথে সমান্তরাল হয়ে গেল, এখান থেকে বেরোলো, সমান্তরাল হয়ে গেল, এখান থেকে হয়ে গেল, সমান্তরাল হয়ে গেল। তাহলে কি হচ্ছে, আমরা অনেক দূর দেখতে পাই। একটি বিন্দু আলোক উৎস থেকে সমান্তরাল রশ্মিগুচ্ছ পাওয়ার জন্য তাহলে আমাদেরকে দেখতে পাচ্ছি আমরা অবতল দর্পণ আমাদেরকে ব্যবহার করতে হবে। গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর এবং ফোকাস দৈর্ঘ্য এফ এর মধ্যে সম্পর্কটি হলো আর ইকুয়াল টু 2f। আমাদের সঠিক উত্তর হচ্ছে আর ইকুয়াল টু 2f, যেখানে আর হচ্ছে আমাদের বক্রতা ব্যাসার্ধ আর এফ হচ্ছে ফোকাস দূরত্ব। ভালো করে তোমরা খেয়াল করবে, একটা হয় বড় হাতের এফ, একটা ছোট হাতের এফ। বড় হাতের এফ যেটা আমি লিখেছি এটা হচ্ছে বিন্দু, এটা হচ্ছে ফোকাস বিন্দু, বিন্দুটা হচ্ছে ক্যাপিটাল এফ। আর স্মল এফ মানে ছোটো এফ যেটা আছে এটা হচ্ছে ফোকাস দূরত্ব। আর তোমরা সবসময় মনে রাখবে ফোকাস দূরত্ব আমরা সবসময় মেরু থেকে মাপি। তাহলে মেরু থেকে ফোকাস দূরত্ব মাপবো, মেরু থেকে বক্রতা ব্যাসার্ধ মাপবো। ক্লিয়ার? তার মানে এটা হচ্ছে মেরু যেটা পি বিন্দু, আর এটা হচ্ছে এফ, এটা হচ্ছে ফোকাস বিন্দু। তাহলে ফোকাস দূরত্ব এটা হচ্ছে এফ। এটা প্রমাণ করা যায়, এই যে দূরত্বটা এটা যদি এফ হয়, এই এফ থেকে স্মল এফ এটা প্রমাণ করা যায়। আর এই যে বৃত্তটি আছে, এই বৃত্তটি যে ব্যাসার্ধ অর্থাৎ সিপি, এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, তাহলে আর। তোমরা দেখতে পাচ্ছ আর ইকুয়াল টু এফ প্লাস এফ, এফ প্লাস এফ, তাহলে হয়ে গেল 2f। তাহলে এফ সমান তোমরা লিখতে পারো r/2ও তোমরা লিখতে পারো। কোন দর্পণের ক্ষেত্রে দৃশ্যমান ক্ষেত্র অধিক পাওয়া যায়? অবতল, উত্তল, সমতল, অধিবৃত্তীয়। সঠিক উত্তর হয়ে যাবে উত্তল। উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব আঁকা একবার দেখে নাও। ধরো এটা হচ্ছে উত্তল দর্পণ, কারণ দেখো উঁচুর দিকটি বাইরের দিকে আছে, মানে প্রতিফলক তল হিসেবে কাজ করছে, যে দিকটা উঁচু, আর ভেতর দিকটা পেন্ট করা আছে, দেখতে পাচ্ছ তোমরা। ধরো পি কিউ হচ্ছে আমাদের বস্তু, ঠিক আছে? তাহলে ধরো পি থেকে একটা রশ্মি প্রধান অক্ষের সাথে সমান্তরাল হয়ে গেল, যাওয়ার ফলে প্রতিফলিত হয়ে বাইরের দিকে বেরিয়ে চলে গেল। তাহলে এই রশ্মিটিকে যদি আমি পিছন দিকে বাড়াই, তাহলে আমি এখানে এফ বিন্দু পাচ্ছি। ডটেড লাইন কেন আছে? কারণ আয়নার পিছনে মিলিত হচ্ছে বলে মনে হচ্ছে, ঠিক আছে? সত্যিকারের কিন্তু মিলিত হয়নি। এবারে আরেকটি রশ্মি এই পি থেকে এইভাবে এমনভাবে পাঠাচ্ছি যাতে সেটা যেন আমাদের বক্রতা কেন্দ্রে যায়। আমরা জানি ব্যাসার্ধ
এই পরিধির উপরে লম্ব হয়, তাহলে লম্ব আপতন হলে যেভাবে রশ্মি আসবে সেইভাবেই ওটাই বেরিয়ে চলে যাবে। ডটেড লাইন কেন দেওয়া হয়েছে? যে মনে হচ্ছে যে ওটা ওই পাশে গেছে। আর কিউ থেকে এইভাবে যেটা যাবে রশ্মি, এটাও সেই লম্ব হয়ে যাবে, কারণ এটাও তো ব্যাসার্ধ, তাই না? সি বরাবর যাচ্ছে, তাহলে যেভাবে যাচ্ছে সেইভাবেই ফিরে আসছে। তাহলে এই যে দুটি রশ্মি আছে, এই দুটি রশ্মি পরস্পরকে এইখানে মিলিত হচ্ছে, পরস্পরকে ছেদ করছে। তাহলে দেখো পি থেকে যেহেতু রশ্মি দুটো গেছিলো, তাহলে এইখানে তৈরি হবে পি ড্যাশ, ঠিক আছে? আর কিউ থেকে যেহেতু রশ্মিটা গেছে, এখানে তৈরি হবে কিউ ড্যাশ। তাহলে দেখতেই পাচ্ছ এত বড় বস্তু, তার এইটুকু ইমেজ তৈরি হচ্ছে বা প্রতিবিম্ব তৈরি হচ্ছে। উপর দিকে পি, উপর দিকে পি ড্যাশ, নিচের দিকে কিউ, নিচের দিকে কিউ ড্যাশ। তাহলে সোজা ছবি তৈরি হচ্ছে, কিন্তু ছোট তৈরি হচ্ছে। তাহলে এত বড় জায়গার মধ্যে যা ছবিটা আছে, যে বস্তুগুলো আছে, তাদের ছবি কিন্তু আমরা এইটুকুর মধ্যে দেখতে পাচ্ছি। এই কনসেপ্টটা আমরা কোথায় কাজে লাগাই? গাড়ির যে আয়নাগুলো হয় পেছন দিয়ে দেখার জন্য আমরা কি ব্যবহার করি? উত্তল দর্পণ ব্যবহার করি। এটা আমাদের পরীক্ষায় প্রশ্ন পড়ে, কারণ সোজা এবং ছোট ছবি তৈরি হয়, এটা একমাত্র উত্তল দর্পণের ক্ষেত্রেই পাওয়া যায়। তাহলে কোন দর্পণের দৃষ্টির ক্ষেত্রে সব থেকে বেশি? তাহলে উত্তর হচ্ছে আমাদের উত্তল দর্পণ। দেখতেই পাচ্ছ এত বড় বস্তু, তার এইটুকু সোজা ছবি তৈরি হচ্ছে। সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান 0, অসীম, 11, 100। উত্তর হচ্ছে অসীম। এটি হচ্ছে আমাদের গোলীয় দর্পণ M1 P M2। এটি হচ্ছে একটা গোলকের অংশ। তাহলে এই গোলকের যেটা ব্যাসার্ধ অর্থাৎ সিপি, সেটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। এটা আমরা অলরেডি শিখেছি, কিন্তু আমাদের প্রশ্নটা হচ্ছে এটা যে সমতল দর্পণ যদি হতো, দেখতেই পাচ্ছ সমতল দর্পণ, তাহলে এর বক্রতা ব্যাসার্ধ কত হবে? ভালো করে খেয়াল করো। আমাকে যদি একটা স্ট্রেট লাইন যদি পেতে হয়, আমাকে যদি একটা সরলরেখা পেতে হয়, তাহলে কি করতে হবে? এই বৃত্তের একটা ছোট্ট অংশ কেটে নিতে হবে। ধরো এটা একটা বৃত্ত, এই ছোট্ট অংশ কাটলাম, এই ছোট্ট অংশটাকে যদি জুম করে দেখি, তখন দেখতে পাবো যে একটা স্ট্রেট লাইন। তাহলে এই যে স্ট্রেট লাইনটি আছে, অর্থাৎ আমাদের সমতল দর্পণ আছে, একে যদি বৃত্তের মধ্যে ফেলতে হয়, তাহলে কি যে অনেক বড় একটা বৃত্ত হয়ে যাবে। তাহলে সেই জন্যই তার ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ কত হবে? অসীম। সেই জন্যই বলা হয় যে সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান হচ্ছে অসীম। বক্রতা বৃদ্ধিতে গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য কমে, বাড়ে, একই থাকে, কোনোটিই নয়। সঠিক উত্তর হচ্ছে কমে। দেখো এই যে বৃত্তটি আছে, এর এর বক্রতা কত? এই দেখো একটা স্ট্রেট লাইন ধরেছি, স্ট্যান্ডার্ড লাইন, এই যে এটা হচ্ছে তার বক্রতা, মানে এতটা সে বেঁকে আসে। এই যে বক্রতা যেটা আছে, এই বক্রতাটাকে ধরো আমি বাড়াচ্ছি, তাহলে মানে বেশি ঘুরে যাবে। তাহলে বক্রতা যদি বেড়ে যায়, তখন কি হচ্ছে? সে জলদি জলদি ঘুরে শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ বৃত্তটা ছোট হয়ে যাচ্ছে। বক্রতা যদি বৃদ্ধি পায়, তাহলে কি হচ্ছে? বৃত্তটি আমাদের ছোট হয়ে যাচ্ছে। ছোট হয়ে গেলে দেখতেই পাচ্ছ যে এই যে বৃত্তটি ছিল, এর বক্রতা ব্যাসার্ধ হচ্ছে এটি, আর বক্রতা যখন বাড়িয়ে দিলাম, তখন তার বক্রতা ব্যাসার্ধ হয়ে গেল ছোট। তাহলে আমরা জানি R = 2F। তাহলে F = কত? এই দুইটা এই পাশে ভাগ হয়ে যাবে, তাহলে R/2। তাহলে দেখো এইখানের থেকে এইখানে কি হচ্ছে? R অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ কমে গেল। তাহলে লব যদি কমে যায়, তাহলে কি হয়ে যাচ্ছে? ফোকাসটাও কমে যাবে। তাহলে আমাদের উত্তর হচ্ছে বক্রতা যদি বৃদ্ধি করা হয়, তাহলে ফোকাস দৈর্ঘ্য কমে যায়। ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণের কৌণিক উন্মেষের মান 10 ডিগ্রির সমান, 10 ডিগ্রির বেশি, 10 ডিগ্রির কম সঠিকভাবে বলা যায় না। উত্তর হচ্ছে 10 ডিগ্রির কম। কোনো গোলীয় দর্পণের প্রধান ছেদের দুই প্রান্তবিন্দুর সংযোজক রেখা দর্পণের বক্রতা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে ওই দর্পণের কৌণিক উন্মেষ বলে। এর মান 10 ডিগ্রির চেয়ে কম হলে দর্পণটিকে ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ বলা হয়। তাহলে দেখো আমাদের দর্পণ হচ্ছে M1 P M2। তাহলে এটা যদি আমাদের আয়না হয়, আয়না হচ্ছে এটা একটা প্রান্তবিন্দু M1, একটা প্রান্তবিন্দু M2। তাহলে এই যে M1 M2 যে সরলরেখা দ্বারা যুক্ত হচ্ছে, এটা হচ্ছে আমাদের রৈখিক উন্মেষ, ঠিক আছে? এবারে এই M1 থেকে একটা সরলরেখা আমরা এই C অর্থাৎ বক্রতা কেন্দ্র পর্যন্ত টানলাম, আর M2 থেকে একটা সরলরেখা C পর্যন্ত টানলাম। তাহলে দেখতেই পাচ্ছি আমরা এই বক্রতা কেন্দ্রে একটা কোণ উৎপন্ন হচ্ছে। এই কোণটাকে আমরা বলবো
কৌণিক উন্মেষ। এই যে কোণটি আছে এই কোণটার মানেই 10 থেকে 10 ডিগ্রির থেকে কম বলে ধরা হচ্ছে। মানে উত্তল দর্পণে সমান্তরাল আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলিত রশ্মিগুচ্ছ অপসারী হয়, অভিসারী হয়, সমান্তরাল হয়, সবগুলিই হতে পারে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপসারী হয়। দেখো, দুটো আলোক রশ্মি যদি পরস্পর থেকে যদি দূরে চলে যায় তাহলে তাকে আমরা বলবো, তাদেরকে বলবো অপসারী আলোক রশ্মি গুচ্ছ। তাহলে দেখতে পাচ্ছ দুটো একটা রশ্মি ওই পাশে চলে যাচ্ছে, একটা রশ্মি এই পাশে চলে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে অপসারী আলোক রশ্মি গুচ্ছ। এবারে দুটো রশ্মি এই দেখতে পাচ্ছ দুটো রশ্মি যখন পরস্পর একই দিকে আসে তখন এটাকে বলা হচ্ছে অভিসারী। পরস্পর দূরে চলে গেলে অপসারী, আর মিলিত হতে চাইলে সেটা হচ্ছে অভিসারী। এবারে দেখো, উত্তল দর্পণের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ। তাহলে প্রধান অক্ষের সাথে সমান্তরাল রশ্মিগুচ্ছ বা রশ্মিদ্বয় এলো, আসার পরে কি হচ্ছে, আবহিত হওয়ার পরে বাইরের দিকে চলে যাবে, এখান থেকে আসবে বাইরের দিকে চলে যাবে। তাহলে পিছন দিকে বাড়ালে ডটেড লাইন দিয়ে মনে হচ্ছে যে এ বিন্দু থেকে এরা বেরিয়ে আসছে। তাহলে দেখো দুটো রশ্মি পরস্পর বাইরের দিকে চলে যাচ্ছে, মানে একটা ওই দিকে চলে যাচ্ছে, একটা এই পাশে চলে যাচ্ছে। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে আলোক রশ্মি প্রতিফলিত হওয়ার পরে অপসারী রশ্মিগুচ্ছ রূপে বেরিয়ে যায়।